তাহলে আইন বলে যে আওয়ামী লীগ একটা বৈধ দল। যদি আওয়ামী লীগ একটা বৈধ দল হয় আইন দ্বারা, তাহলে সেই দল একটা কর্মসূচি পালন করবে, আপনি করতে দেবেন না কেন? আমাদের এই যে আপনার প্রধান উপদেষ্টার যে মানে আপনার আপনার প্রেস সচিব যিনি আছেন, উনি বললেন কি লিফলেট বিতরণ করে তাকে অ্যারেস্ট করা হবে। আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আপনি গ্রেপ্তার করবেন কোন আইনে? আইনটা কি? কোন আইন নেই। কিন্তু বিএনপি তো অনেক কিছু বলে যে সরকারের পছন্দ হয় না, জামাত ইসলাম তো অনেক কিছু বলে যেটা সরকারের পছন্দ হয় না। এখন জামাত যদি ওই কথাটা বলে তাকে অ্যারেস্ট করবেন আপনি? দেখেন, জামাত মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলো যে এটিএম আজহারুল হককে মুক্তি না দিলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘট করবে। বলছিল না? বলছিল। তখন কি হুঙ্কার দিয়ে এই শফিউল আলম বলছিল যে ওখানে গেলে জামাতকে অ্যারেস্ট করা হবে? বলছিল? বলে নাই তো, বলে নাই। কিন্তু জামাতের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য আমি নিজে কানে শুনেছি জামাতের অনেক লিডার বলেছেন হাইকোর্ট ঘেরাও করা হবে যদি মুক্তি না দেওয়া হয়। এটা তারা বলতে পারে? বেআইনি কথা বলছি। আপনি হাইকোর্ট ঘেরাও করতে পারেন না, এটা তো আদালতের ব্যাপার। কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হয় নাই এই কারণে যে এটা তাদের রাজনৈতিক বক্তব্য। দেখেন, এটা কিন্তু মানে রাজনৈতিক, এটা কিন্তু কিঞ্চিত আইন লঙ্ঘনও আছে, তারপরেও এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে ইগনোর করা হয়েছে। আর আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে, লিফলেট বিতরণ করলে তাকে গ্রেপ্তার করা হবে। তখন পর্যন্ত কেউ জানে না ওই লিফলেটে কি আছে। এটা বলে কিভাবে? তাও কে বলতেছে? সরকার একজন কর্মচারী, মানে যার বেতন আমি আপনি দেই, আমার বেতনভোগী একজন কর্মচারী, সে বলতেছে, এবং ওই যে আওয়ামী লীগের লিডার অথবা আওয়ামী লীগের কর্মী, তার কাছ থেকে কিন্তু সরকার ট্যাক্স নিয়ে এই লোকটাকে বেতন দিচ্ছে। তো সে বলতেছে যে আমার চাকর বলতেছে যে আমার মনিব যদি এই কাজটা করে তাহলে তার আমি অ্যারেস্ট করবো। হলো ভাই? এটা কি হলো? এই জিনিস আমাদের দেশে চলছে। এই যে চলছে, যখন নাকি আইন প্রয়োগকারী ব্যক্তি আইন ভঙ্গ করছে, তখন কিন্তু সাধারণ মানুষ ভাবে তাহলে আমি আইন ভঙ্গ করতে পারি। তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলাগুলো করা ঠিক না। জি, ধন্যবাদ। এবার অন্য একটি প্রসঙ্গে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শেখ হাসিনার যারা বড় বড় অলিগার্ক ছিল, যেমন হামিম গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র বেক্সিমকোর সালমান এফ রহমান ছাড়া মোটামুটি আর বাকি যারা রয়েছে তারা কিন্তু সকলেই নিরাপদে আছে। এবং বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের সাথে আপনি জানেন যে গভর্নর আহসান এইচ মনসুর তিনি বৃহস্পতিবার দেখাও করেছেন এবং তাদের ঋণকে পুনঃতফসিলের একটা সুযোগ দেওয়ার তিনি সবুজ সংকেত দিয়েছেন, যেটা আনপ্রেসিডেন্টেড। কারণ কোনোভাবেই তারা এই সুযোগটি পেতে পারে না, কারণ তারা যে পরিমাণ টাকা ঋণ খেলাপি করেছে তাদের এই অবস্থায় পুনঃতফসিল দেওয়াটা মানে সম্পূর্ণরূপে একটা আইন লঙ্ঘনের কাজ হয়েছে। তো এইগুলো আসলে কিসের আলামত দিচ্ছে বলে আপনি মনে করেন? এটা আলামত হলো যে লাউ সেই কদু, আমরা সেদিকেই যাচ্ছি। আমরা সেদিকেই যাচ্ছি। আওয়ামী লীগ সরকার যা করেছিল এরাও সেদিকেই যাচ্ছে, অন্য ভঙ্গিতে যাচ্ছে। আপনি বলেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে 10টা গ্রুপকে সরকার চিহ্নিত করছিল যারা নাকি আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিয়েছে, ভাইস ভার্সা ছিল, তাদের ব্যাপারে এরকম 10টা গ্রুপকে তারা চিহ্নিত করছে। সেই 10টা গ্রুপের মধ্যে বসুন্ধরা গ্রুপ আছে। বসুন্ধরা ঋণ পুরো তফসিলি করানোর জন্য তারা কি করছে? একটা অদ্ভুত অজুহাত দিচ্ছে। উনি বলেছেন ওনার নাকি 4 পুত্রের 4টা আলাদা আলাদা কোম্পানি। হ্যাঁ, এবং এই যুক্তি দিয়ে তারা ওখানে প্রস্তাব নেয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো তাদের এই ব্যাপারে তাদের উপদেষ্টাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর, বুঝছেন? এইখানে কিছুদিন আগে চাকরি করছে বাংলাদেশ ব্যাংকে, সে এখন ওনাদের গভর্নর হইয়া আসছে দুতিয়ালি করতে তার সাবেক সহকর্মীদের সঙ্গে। ভাই, বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতো, যদি তাদের মেরুদণ্ড থাকতো, তাহলে কালকে যে পরশুদিনের যে মিটিং হয়েছে সেই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল এরা প্রত্যেকের নামে মামলা করতো। পৃথিবীর যে কোনো দেশে হলে করতো। গভর্নর নামে মামলা করতো। গভর্নর এটা করে সারা দেশের জন্য, সারা জাতির জন্য কি উদাহরণ তৈরি করলেন। আমি এই গভর্নরকে ব্যক্তিগতভাবে ভালো মানুষ মনে করতাম। ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার আমি বসছি, ওনাকে আমার খুব ভদ্রলোক, জ্ঞানী লোক মনে হয়েছিল এবং মনে হয়েছিল যে এটা মানে ম্যান অফ প্রিন্সিপাল আমার কাছে মনে হয়েছিল। কিন্তু ওনার সম্বন্ধে যে সমস্ত তথ্য দেনি পাচ্ছি আমি পুরাই হতাশ।
এবং ওনার মানে কি বলবো ব্যক্তিগত জীবন নিয়ে, ওনার পারিবারিক জীবন নিয়ে যে সমস্ত ঘটনা আমি পাচ্ছি, ওনার পরিবার, ওনার ভাই, অমুক তমুক, ওনার ভাইরা আমাকে অনেক ফোন করে যে সমস্ত ঘটনা বলছেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরকম লোকের চেহারা এরকম হয় কেউ। তো হচ্ছে তো, এখন তো দেখতেছি ধীরে 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 তো মিলে যাচ্ছে সব। আমি হতাশ হয়ে যাচ্ছি যে এই দেশে কি তাহলে ভালো মানুষ নাই? আপনি যে অপরাধে বেক্সিমকো গ্রুপকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলেন, সেই একই অপরাধ করে বসুন্ধরা গ্রুপের মালিককে আপনি ঋণ পুনঃ-তফসিল করার সুযোগ দিচ্ছেন। মানে মানুষ কি মানে এত বিক্রি হয়ে গেছে? দেখলাম তো, আমাদের সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে। আমাদের এখানে এখন যে আপনি জানেন, ঢাকায় বাংলাদেশে 2টা সাংবাদিক ইউনিয়ন আছে, একটা বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন, আর একটা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক ইউনিয়ন। বিএনপি পন্থীর সঙ্গে জামাতটাও আছে, আওয়ামী লীগের সঙ্গে বাম দল টলগুলো আছে। এখন তো বিএনপি ক্ষমতা, মানে বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন হলো পাওয়ারফুল, কারণ যেহেতু আওয়ামী লীগ সে যে বসুন্ধরা চাকরি করে, চাকরি যদি আগে থেকে করতো আমার কোনো আপত্তি ছিল। বসুন্ধরা গ্রুপে যে চাকরি করে, যে কাজটা ওখানে মানে ওখানে সম্পাদক হিসেবে কাজ করে, প্রেস ক্লাবের সভাপতি, উনি ছিল সহসভাপতি, প্রেস ক্লাবের সভাপতিকে আউট করে দিয়ে উনি সভাপতির দায়িত্ব দিচ্ছে, নিয়ে আবার ওটার মেয়াদ 1 বছর বাড়াইছে, মানে সে আরো 1 বছর সভাপতি থাকবে, এবং যে সে বসুন্ধরা গ্রুপে একটা পত্রিকার সে সম্পাদক হয়ে গেছে। তো এটা কি তার, উনি সম্পাদক হওয়ার অযোগ্যতা কিন্তু আমি বলছি না, উনি যোগ্য লোক, উনি সম্পাদক হওয়ার মতো যোগ্য। উনি আমারও কলিগ ছিলেন, আমারও সিনিয়র, উনি যোগ্য লোক, কিন্তু ওনার এই যোগ্যতার কারণে কোনো সম্পাদক বানানো হয়েছে না, তাকে সম্পাদক বানানো হয়েছে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে। আবার আওয়ামী লীগ আমলে যে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, উনি আবার বসুন্ধরা গ্রুপের আরেকটা পত্রিকার সম্পাদকের স্ত্রী ছিলেন। তার মানে আপনি যেভাবেই শোন না কেন, যেভাবে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে যে চিট হয়ে এসো আর কাঠ হয়ে এসো, তোমার পা কিন্তু পায়খানায় যাবো। আর আপনি ওরা যেমনি আপনি করেন না কেন, এই সাংবাদিক ইউনিয়ন গুলো, সাংবাদিক সংগঠন গুলো সব এই বড় বড় অলিগার্ক যারা আছে তাদের কবজায় থাকছে, তাদের পকেটে থাকছে, রাখছে, কেউ কিছু বলছে না। তো এইটা হচ্ছে, এখন এইটাকে আপনি কিভাবে কি ব্যাখ্যা করবেন? বললাম তো ভাই, এই যে আমার ধীরে ধীরে আমার দেশের মানে মানুষের প্রতি মানে আস্থা, আমি একসময় বিশ্বাস করতাম যে এই দেশের মানুষগুলো বেসিক্যালি ভালো, 2-1টা খারাপ, কিন্তু এখন দেখি যে মানে খারাপের সংখ্যা দিন দিন এত বাড়তেছে, দুটাকে যাকে দেখছি তার চেহারা অন্যরকম হয়ে গেছে, চান্স পেয়ে গেছে। তো হতাশ হয়ে যাচ্ছি, তারপরেও আশা নিয়ে আছি, দেখা যাক, জীবনে তো শেষ পর্যায়ে আছি, কয়দিন বাঁচি দেখি। কিন্তু জনাব মাসুদ কামাল, আপনি সবার প্রতি হতাশ হলে আমরা কিন্তু আমাদের এই যে তরুণ বা ছাত্র, তাদের প্রতি কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম, বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের যে একটা ভূমিকা ছিল, আমরা ভেবেছিলাম যে এই ছাত্রদের দিয়েই একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা তারা একটা দল গঠন করলো, যেটা অলরেডি কিংস পার্টির তকমা পেয়ে গেছে, এবং এই ছাত্রদের দলের যিনি নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম, তিনি তো আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের, তাকে আমরা বলতে পারি একটা মহানায়ক। তো এখন এই মহানায়ক তিনি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না। তো এটা তো একটা দূরভিসন্ধিমূলক কথাবার্তা, এবং এর থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ না, এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে। তো এখন প্রথমেই যদি তাদের এই অবস্থা হয়, তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন? শুনেন, আমি নাহিদ ইসলামের এই কথা দিয়ে আগে শুরু করি। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, এটা বেসিক্যালি কোন ইনফরমেশন না, এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন। মানে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম অন্যান্য দুর্নীতিপরায়ণ দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে বললেন যে তোমরাও আমাদেরকে টাকা দাও, আমরা তোমাদের নাম প্রকাশ করব না। একদম ক্লিয়ার এন্ড সিম্পল। দিস ইজ নট অ্যান ইনফরমেশন, দিস ইজ অ্যান ইনভাইটেশন। এভাবে জিনিসটাকে খেয়াল করেন আপনারা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই, আপনি পারবেন আপনার দেশের কোন একটা রাজনৈতিক দলকে, ওরা তো আপনাদের দেশে, মানে আমি আমেরিকায়, আপনি থাকেন আমেরিকায়, জানেন তো আমেরিকায় যে রাজনৈতিক দল করে ইলেকশন আগে তারা কিন্তু ফান্ড কালেকশন করে,
জি ফান্ড কালেকশন করে না, তারা ফান্ড কালেকশন করে এবং সেই ফান্ডের তারা কিন্তু হিসাবও দেয় যে কিভাবে টাকাটা খরচ হলো, তারা কিন্তু পাই করে হিসাব দেয়। আপনার ব্রিটেনের লেবার পার্টি কি, আপনি যদি বলেন যে আমার নামটা প্রকাশ করেন না, এই আপনাকে আমি 1 মিলিয়ন পাউন্ড দিলাম, ওরা নিবে না তো আপনার কাছে টাকা, নিবে না। ওরা বলবে তোমার ট্রান্সপারেন্ট হতে হবে, কারণ এই টাকাটা তুমি যদি স্মাগলিং করে আনো নাই, তুমি যে ডাকাতি করে আনো নাই, সেটা তো আমাকে জনগণকে জবাবদিহি করতে হবে। যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে, যে লোক টাকাটা কে দিয়েছে, তারপরে দেখতে হবে হোয়েদার ইট ওয়াজ ব্ল্যাক মানি অর হোয়াইট মানি, দেখতে হবে ভাই। আপনি চুরির টাকা ওইভাবে জায়েজ করবেন, তা তো হবে না, এটা তো হবে না, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হবে না। কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা। আপনি চোরের টাকা নিয়ে আপনি মসজিদ বানাবেন, ওই মসজিদ হবে না তোর ভাই, হবে বলেন আপনি, হবে না তো। তো এখন এই বিষয়টা যদি নাইজুল ইসলাম মানে আমার ধারণা উনি বুঝে বলেছেন কিনা না বুঝে বলেছেন আমি জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো এটা হলো এক ধরনের ইনভাইটেশন। উনি বাকি সবাইকে বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমাকে দেন, আমি আপনাকে নাম গোপন রাখবো। আচ্ছা উনি নাম গোপন না রাখলে, নাম প্রকাশ দিলে তার নিরাপত্তার সমস্যাটা কোথায়, এটা আমার বুঝান। হ্যাঁ একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি, দুদক তাকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ওকে টাকাটা দিলা, টাকাটা তুমি কিভাবে দিলা, এটা তার জন্য রিস্কি হতে পারে। এখন এই রিস্কে যদি উদ্ধার করার দায়িত্ব এই সংগঠন নেয়, তাহলে তো ভাই এদের নিয়ে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই। অথচ এই দলটাকে নিয়ে তো আমরা আশাবাদী ছিলাম। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যেটা বলেন কিংস পার্টি। এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস উনি ইন্টারন্যাশনালি করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না, উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় সেবোটাসটা ডক্টর ইউনূস করেছেন।